বানচালে অপশক্তির ষড়যন্ত্র দেখছেন বিএনপি নেতা জাহিদ। পিয়ার সহ 5 দাবিতে রাজপথে জামাত, শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে যাওয়ার হুঁশিয়ারি এনসিপির। ড্রোনে নজরদারির পর সিটি ইউনিভার্সিটিতে তাণ্ডব, এসি কম্পিউটার খুলে নেওয়ার অভিযোগ। জিম্মি দশা থেকে মুক্তি ড্যাফোডিলের 17 ছাত্র, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি। চট্টগ্রামে গুজব ছড়িয়ে তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে সংঘবদ্ধ চক্র, অভিযোগ বিজিএমইএর। চক্রান্তে প্রতিযোগী দেশ জড়িত থাকার সন্দেহ ব্যবসায়ীদের। এবং ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ নিয়ে ঘাটে ফিরছে ট্রলার। চাঁদপুর পটুয়াখালীতে সরবরাহ বাড়লেও কমেনি দাম। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে উত্তাল সাগর, বেকার কক্সবাজারের জেলেরা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। নিম্নকক্ষে পিয়ার সহ 5 দফা দাবি আদায়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সকালে ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা। এ সময় বক্তারা নভেম্বরের মধ্যে গণভোট, পিয়ার পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবি তুলে ধরেন। আসন্ন নির্বাচন বানচাল করতে একটি অপশক্তি কাজ করছে। ঐক্যের মধ্যে ফাটল ধরিয়ে তাদের ক্ষমতা দখলের চেষ্টা কখনো সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। দলটির সহযোগী সংগঠন যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তারা। কেক কাটা, আনন্দ র্যালি, আলোচনা সভা সহ নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। বাদ্যের তালে বর্ণাঢ্য র্যালি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকায় র্যালির নেতৃত্ব দেয় ছোট্ট এক শিশু। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চারপাশে বিরাজ করে আনন্দঘন এক পরিবেশ। মঙ্গলবার মাদারীপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, গোপালগঞ্জ, পিরোজপুর, নেত্রকোনা, পটুয়াখালী, বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় বের হয় বর্ণাঢ্য র্যালি। বাহারি পোশাক পরে এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। ঐতিহ্যবাহী সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকীতে হয় আলোচনা সভা। এ সময় স্বৈরাচারের দোসর থেকে দেশ মুক্ত রাখতে বিএনপি বদ্ধপরিকর বলে জানান দলের নেতারা। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং আগামীর দেশ গঠনে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে চাই। বিএনপি অনেক ভোটে ইনশাল্লাহ বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করবে, সরকার গঠন করবে। আসন্ন নির্বাচনকে বানচাল করতে একটি অপশক্তি কাজ করছে। ঐক্যের মধ্যে ফাটল ধরিয়ে তাদের ক্ষমতা দখলের চেষ্টা কখনো সফল হবে না বলে জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। পৃথিবীতে স্বৈরাচারী, অত্যাচারী সরকার কোনোদিন টিকে থাকতে পারে না। স্বৈরাচারের পথকে কেউ সুগম করার চেষ্টা করবেন না, এমন কোনো ফাটল তৈরি করবেন না যেই ফাটল দিয়ে স্বৈরাচারের পুনরাবৃত্তি ঘটতে পারে, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সফলকাম হওয়ার স্বপ্ন দেখতে পারে। এর আগে জেলায় জেলায় দিনের কর্মসূচি শুরু হয় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুবদলের নেতাকর্মীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। শাপলা প্রতীক নিয়েই এনসিপি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবে দলীয় সমন্বয় সভায় অংশ নেন সার্জিস। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার দায়সারা নির্বাচন দিতে পারে না। জুলাই হত্যার বিচার সহ অন্যান্য দাবি আদায়ে একমত হলে কারো সঙ্গে জোট করতে অসুবিধা নেই বলেও জানান সার্জিস আলম। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়। যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই মার্কা হিসেবে শাপলাকে এনসিপির জন্য চাই এবং শাপলা মার্কা নিয়ে এনসিপির আগামী সংসদে নির্বাচনে অংশগ্রহণ করবে। আদেশের ভিত্তিতে মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরে এই জুলাই সনদ বাস্তবায়নের দিকে যাবে কিনা, এই বিষয়গুলোর নিশ্চয়তা পাওয়ার পূর্ব পর্যন্ত এনসিপি তাদের জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করতে পারে না। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি।
তফসিল ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশনের দায়িত্ব বলেও জানান উপদেষ্টা। তফসিল ঘোষণার ব্যাপারটা নির্বাচন কমিশনের, তো কাজেই সেটা আমরা তাদেরকে ডেট দেবো আর তারা করবে তাহা না। আর ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা যখন প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন সেটা সেভাবেই হবে। ড্যাফোডিল শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় ড্রোন দিয়ে নজরদারির পর হামলা চালানো হয় সিটি ইউনিভার্সিটিতে। সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে সিটির উপাচার্য বলেন, এসি ও কম্পিউটার খুলে নিয়ে গেছে হামলাকারীরা। পরিস্থিতি শান্ত করতে সিটি ইউনিভার্সিটি পরিদর্শন করে ক্ষতিপূরণের আশ্বাস দেয় ড্যাফোডিল কর্তৃপক্ষ। পরে সংঘর্ষের সময় আটক 17 শিক্ষার্থীকে ছেড়ে দেয় সিটি ইউনিভার্সিটি। তবে বিবৃতিতে জিম্মি শিক্ষার্থীদের নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ করেছে ড্যাফোডিল কর্তৃপক্ষ। সাভারে সিটি ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে ছড়িয়ে ছিটিয়ে আছে কাচের টুকরা আর ভাঙা আসবাব। পুরো ভবন জুড়ে ক্ষতচিহ্ন। ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয় 15টি যানবাহনে। রোববার সন্ধ্যায় ড্যাফোডিলের শিক্ষার্থীদের ভাড়া বাসার পাশে বসেছিলেন সিটির ছাত্ররা। তাদের মধ্যে এক শিক্ষার্থী থুতু ফেললে মোটরসাইকেলে যাওয়া ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষ থামলেও সোমবার সকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করে বিশ্ববিদ্যালয় দুটিতে। বন্ধ ঘোষণা করা হয় ক্লাস পরীক্ষা। আতঙ্কে হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। আমাদের স্টুডেন্টদের উপরে এসে হামলা করে গেছে, মেইন গেট ভাঙার চেষ্টা করেছে, ক্যান্টিনের সামনের গেটটা ভাঙার চেষ্টা করেছে। ওদের হাতে অস্ত্র ছিল, সেগুলো দিয়ে আমাদের নানানভাবে ভয় দেখাইছে। আমাদের ফাইনাল এক্সাম ছিল 1 মাস পরে, সো এক্সামটা পিছিয়ে যেতে পারে। এই অবস্থায় সোমবার সকালে সিটি ইউনিভার্সিটি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। পরে সংবাদ সম্মেলনে সিটি ইউনিভার্সিটির উপাচার্য বলেন, ড্রোন দিয়ে নজরদারির পর হামলা চালায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা। খুলে নিয়ে গেছে এসি ও কম্পিউটার। ছাত্র কর্তৃক একটি শিক্ষা প্রতিষ্ঠানের এইরকম ধ্বংসযজ্ঞ হতে পারে বলে আমার ধারণা নেই, এবং এটা যারাই ঘটিয়েছে তাদের শাস্তিযোগ্য, তারা শাস্তির দাবিদার, তাদের শাস্তি হওয়া উচিত। হামলার সময় 17 শিক্ষার্থীকে ইউজিসি ও ড্যাফোডিল প্রশাসনের মুসলেকায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। সব কিন্তু তারা ভেঙে চুরমার করে দেখেছে। আপনার এসিগুলো কিন্তু পড়াই দেওয়া হয়েছে। ইভেন আমাদের বাথরুমের কমোডগুলোকে রক্ষা করে ভেঙে চুরমার করে দিছে। এদিকে ড্যাফোডিল ইউনিভার্সিটির এক বিবৃতিতে শিক্ষার্থীদের জিম্মি করে নির্যাতন ও জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ তোলা হয়েছে। এতে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত বলেও দাবি করা হয় বিবৃতিতে। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে গার্মেন্টস সেক্টরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। বিজিএমইএ বলছে, বিদেশি বায়ার প্রতিষ্ঠানকে বাংলাদেশ বিমুখ করতেই টার্গেট করা হচ্ছে A1 ক্যাটাগরির ভিআইপি পোশাক কারখানা। বেতন ভাতা নিয়মিত দেয়া হলেও সংঘবদ্ধ চক্রটি নানা অজুহাতে সংঘাত সৃষ্টি করছে। তবে যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে শিল্প পুলিশ। শেখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, কিন্তু শ্রমিকেরা সে ফাঁদে পা না দেওয়ায় শুরু হয় গুজব সৃষ্টির পায়তারা। নির্যাতনে 3 শ্রমিকের মৃত্যুর গুজব রটিয়ে পুরো ইপিজেডকে অস্থির করে তোলে সংঘবদ্ধ চক্রটি। এমনকি কথিত মৃত শ্রমিকদের ভিডিও পর্যন্ত তৈরি করা হয়। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে বন্ধ করা হয় 8টি কারখানা। কথিত মৃত শ্রমিকদের জীবিত ফিরে আসার তথ্য নিশ্চিত হয় 1 সপ্তাহ পর খুলে দেওয়া হয় বন্ধ হওয়া কারখানাগুলো। আর এটি হলো চট্টগ্রাম ইপিজেডে গুজব সৃষ্টির মাধ্যমে গার্মেন্টস সেক্টরে অস্থিরতা সৃষ্টির সবশেষ ঘটনা। তারা ভিডিওতে দেখা যায় কাফনের কাপড়টা সরাই আবার ঢেকে দিল, এবং এই ভিডিওটা তারা কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরিতে জানালো যে আমাদের 3 জন শ্রমিক ম্যানেজমেন্টের দ্বারা নিহত হয়েছে। তো পরবর্তীতে আমরা এই বিষয়ে সঙ্গে সঙ্গে আমরা তাদের বিষয়ে খোঁজখবর নিই এবং তাদের অডিও এবং ভিডিও আমরা কালেক্ট করি এবং শ্রমিকদেরকে আমরা জানাই যে না, এটা একটা গুজব ছিল, কেউ যেন এই গুজবে পা না দেয়। গার্মেন্টস ব্যবসায়ীদের অভিযোগ, বিশ্বখ্যাত বায়ার প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ বিমুখ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি চক্র, যার অংশ হিসেবে শ্রমিকদের বেতন ভাতা নিয়মিত পরিশোধ সত্ত্বেও A1 এবং ভিআইপি কারখানাগুলোকে টার্গেট করেই অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। কারণ এসব কারখানাতে প্রস্তুত হয় প্রতিষ্ঠিত বিদেশি ব্র্যান্ডের পোশাক। এটা সুপার কমপ্লায়েন্স ফ্যাক্টরি, তো সুপার কমপ্লায়েন্স ফ্যাক্টরি কোনো সমস্যা থাকার কথা না। এইসব ফ্যাক্টরিগুলোকে এক্সপোর্টকে প্রতিবন্ধকতা করার জন্য সবসময় কোনো কুচক্রী মহল কিন্তু
তারা কাজগুলো করে থাকে। চট্টগ্রামের 464টি কারখানায় কাজ করেন অন্তত 8 লাখ শ্রমিক। এর বাইরে চট্টগ্রাম ইপিজেড এবং কর্ণফুলী ইপিজেডে আরও 3 লাখ শ্রমিক রয়েছে। আর তাই অসন্তোষ সৃষ্টির ক্ষেত্রে কৌশলগতভাবে গার্মেন্টস সেক্টরকে বেছে নেওয়া হচ্ছে বলে অভিযোগ বিজিএমইএ এর। এই সেক্টরে যদি অসন্তোষ হয় এটা বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার। কেন? কারণ এই সেক্টরটাই হতেছে আপনার সর্বোচ্চ রপ্তানি আর্নিংয়ের একটা সেক্টর। ইতিমধ্যে মার্কিন ট্যারিফ ইস্যু নিয়ে জটিলতা অনেকটা কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এমন ইতিবাচক পরিস্থিতিতে প্রতিযোগী দেশগুলোর চক্রান্তে জড়িত থাকার শঙ্কা রয়েছে। আর তার সঙ্গে যুক্ত হচ্ছে এখানকার নানা ইস্যু। বাংলাদেশ কিন্তু প্রতিযোগিতায় এখন একটা ভালো পজিশন আছেন। তো এই প্রতিযোগিতাকে নস্যাৎ করার জন্য এই দেশীয় এবং বিদেশি একদল লোক এখানে উঠে পড়ে লেগেছেন এবং বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি করে এই ইন্ডাস্ট্রিকে তার অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য প্রচেষ্টা করছেন। গত 1 বছরে বেতন ভাতার আন্দোলন ছাড়াও গার্মেন্টস কারখানায় তুচ্ছ ঘটনা এবং গুজবকে কেন্দ্র করে 100-এর বেশি সংঘাত নিয়ন্ত্রণ করেছে সেনাবাহিনী এবং পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। ব্যবস্থাপত্রে অ্যান্টিভেনম ইনজেকশন লিখে বাইরে থেকে আনতে বলেন চিকিৎসক। 2 ঘন্টা পর খোদ হাসপাতালেই মিলল ওষুধ। হবিগঞ্জে সাপে কাটা রোগীর মৃত্যু। ফের সরগরম মৎস্য অবতরণ কেন্দ্র। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। তবে মাছের সরবরাহ বাড়লেও দাম না কমায় স্বস্তি ফেরেনি ক্রেতাদের মধ্যে। পটুয়াখালী থেকে শিকদার জাবির হোসেন এবং চাঁদপুর থেকে ফারুক আহমদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ঘাটে নোঙর করা সারি সারি মাছ ধরার ট্রলার। এখান থেকে ঝুড়ি বোঝাই ইলিশ নেওয়া হচ্ছে আড়তে। বিক্রেতাদের হাঁক ডাকে চলে বেচা বিক্রি। সাগর অভয়াশ্রমে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞার পর কর্মচাঞ্চল্য ফিরেছে মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে। জাল নৌকা নিয়ে বেরিয়ে ভালো মাছ পাচ্ছেন পটুয়াখালী ও চাঁদপুরের জেলেরা। তবে ছোট ইলিশই পাওয়া যাচ্ছে বেশি, বড় ইলিশ মিলছে না খুব একটা। বরফ নেই, একদিন আগে বাড়ানোর পরে দিয়ে আমরা যাইতে যাইতে সাগর অভিযান শেষ হয়ে গেছে। তারপর আমরা 1 কোপে মাছ পাইছি 130 মণ। 22 দিন সাগরে গেছি, মাছ আলহামদুলিল্লাহ ভালোই পাইছি। আবার যদি আবহাওয়া খারাপ হয়ে যায় তাহলে তো মাছের ধরা। এখন সাগরে যখন কোনো বোট নামে না, এই জন্য মাছ অনেক বৃদ্ধি পাইছে। ইলিশের সরবরাহ বাড়লেও দাম নিয়ে হতাশ ক্রেতারা। চড়া দাম দেখে অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে। সাগরের মাছ সব ছোট সাইজের, বড় কোনো মাছও নাই। অবরোধের আগের চেয়ে ইলিশ মাছের দাম এখন অবরোধের পরে অনেক বেশি। ইলিশ মাছ কিনতে আইছিলাম, কিন্তু ইলিশ মাছের দাম আমার পক্ষে সম্ভব না। পটুয়াখালী ও চাঁদপুরের আড়তে 1 কেজি বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকায়। আর মাঝারি সাইজের 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি 1500 থেকে 1600 টাকায় বিক্রি হচ্ছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ইলিশ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও নতুন বিপদে কক্সবাজারের লাখো জেলে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে উত্তাল সাগর। ফলে প্রস্তুতি থাকলেও মাছ শিকারে যেতে পারছেন না জেলেরা। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে দেশের সব সমুদ্র বন্দরকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া বিভাগ। নিষেধাজ্ঞা শেষ, কিন্তু সাগর এখনও অশান্ত। 22 দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হতেই কক্সবাজারের জেলেরা যখন ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড়। এতে উত্তাল সাগর। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত চলে টানা নিষেধাজ্ঞা। শনিবার রাত 12টা থেকে সেই নিষেধাজ্ঞা শেষ হলেও বৈরী আবহাওয়ার কারণে সোমবারও ঘাটে নোঙর করা আছে শত শত ট্রলার। আর দুশ্চিন্তায় বেকার সময় পার করছেন জেলেরা। এই তো 22 দিন অবরোধ, মানে ধরেন 8 কেজি চাউল পাইছে মানুষে। 8 কেজি চাল দিয়ে কয়দিন চলতে পারে? আমরা বসে রয়েছি, এখন দিনকাল কষ্ট যাইতে আছে। জেলেরা বলছেন গত 6 মাসে সাগরে তেমন ইলিশ ধরা পড়েনি। আগস্টে 6 বার ও সেপ্টেম্বরে 3 বার নিম্নচাপ সৃষ্টি হয়েছে। নিষেধাজ্ঞা, নিম্নচাপ আর ঘূর্ণিঝড় মিলিয়ে জেলেপল্লীতে এখন শুধুই অনিশ্চয়তা ও হাহাকার। 3-4 দিন পর্যন্ত বইটা, এখনো ঘূর্ণিঝড়, কি করব মানে আমরা দিশ পাই না। আবহাওয়ার দিকে দেখা কি অবস্থা দেখে তারপরে যাবো আর সাগরে। বন্দর পরে দেখছি 27, 28, 29 পর্যন্ত আমাদের সাগরে ঘূর্ণিঝড়ের আবাস আমরা পাচ্ছি, সংকেত পাচ্ছি, যার কারণে আমরা সাগরে যেতে পারতেছি না। কক্সবাজারে নিবন্ধিত ও অনিবন্ধিত নৌযান রয়েছে 6000-এর বেশি। আর 1 লাখেরও বেশি জেলে থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা 64,004 জন।
সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সাশ্রয়ের মধ্যে রাখতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে রাজশাহী সার্কিট হাউসে বিভাগের খাদ্যবান্ধব কর্মসূচি ও আমন সংগ্রহের প্রস্তুতি বিষয়ক মত বিনিময় সভায় একথা বলেন তিনি। আশা করছি মধ্য নভেম্বর থেকে আমরা খাদ্য সংগ্রহ অভিযান যেটা আছে সরকারের আমন, এটা সংগ্রহ অভিযান শুরু করব। খাদ্য শস্যের মূল্য যেমনভাবে আমরা সকলের চেষ্টা আমরা স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছি, আগামী দিনগুলোতে আমরা সেটা স্থিতিশীল রাখতে সক্ষম হব। সরকারের খাদ্য নিরাপত্তা মজুদ যেটা আছে এটা অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে আছে। হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, ব্যবস্থাপত্রে অ্যান্টিভেনম লিখে দিয়ে বাইরে থেকে নিয়ে আনতে বলেন চিকিৎসক, অথচ সাপে কাটার প্রতিষেধকের মজুদ ছিল হাসপাতালেই। বিষয়টি কমিউনিকেশন গ্যাপ উল্লেখ করে কর্তৃপক্ষ বলছে, হাসপাতালে অ্যান্টিভেনম থাকার বিষয়টি জানতেন না ইন্টার্ন চিকিৎসক। রাশেদ আহমদ খানের তথ্য, শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। হবিগঞ্জ সদর উপজেলার ছোটবহুলা এলাকার মাহমুদা খাতুনকে সাপে কাটলে সোমবার ভোরে নেওয়া হয় সদর হাসপাতালে। স্বজনদের অভিযোগ, চিকিৎসক প্রেসক্রিপশনে অ্যান্টিভেনম ইনজেকশন লিখে বাইরে থেকে কিনে আনতে বলেন। তবে পাশের ওষুধের দোকানগুলোতে প্রায় 2 ঘন্টা খোঁজ করেও পাওয়া যায়নি অ্যান্টিভেনম। ততক্ষণে হাসপাতালেই মারা যান মাহমুদা খাতুন। পরে জানা যায় হাসপাতালেই রয়েছে পর্যাপ্ত অ্যান্টিভেনম। জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্বজনরা। হাসপাতালে ছড়িয়ে পড়ে উত্তেজনা। অ্যান্টিভেনম ইনজেকশন হসপিটাল আছে, দিছে না দিয়া রোগীর অভিভাবকের সারা শহর ঘুরাইছে, 2 ঘন্টার মতো ঘুরাইছে। ইচ্ছা করলে দিতে পারতো, নাই দেওয়া ওই এরারে ঘুরাইতে গিয়া এই সময় কেপন হইতে গিয়া এর ভিতরে রুগীটা মারা গেছে। সাপে কামড়ের রুগী কয় ঘন্টা এমনিতে থাকে, 2 ঘন্টায় ওরা শহরে সারা শহর ঘুরাইছে। সরকারি ইনজেকশন কি পাওয়া যায় মার্কেটে? তত্ত্বাবধায়ক জানান, হাসপাতালে অ্যান্টিভেনম থাকার বিষয়টি জানতেন না শিক্ষানবিশ চিকিৎসক। ফলো আপ দিতে গিয়েছিল আমাদের একজন ইন্টার্ন, উনি দেখে হয়তো তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন যে আমাদের এখানে আছে, উনি স্লিপ লিখে দিয়েছে। তো উনি এইটুকু নিশ্চিত ছিলেন যে এটা ভেনোমাস স্নেক বাইট এবং এটা অ্যান্টিভেনম লাগবে। উনি যদি ইউমোর সাথে যোগাযোগ করতেন যে আমাদের এখান থেকে দেওয়া যেত, একটু কমিউনিকেশন গ্যাপ ছিল। বিষয়টি তদন্ত করে দায়িত্বে অবহেলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। সময় সংবাদ, হবিগঞ্জ। খাগড়াছড়িতে চেঙ্গি নদীর তীর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সকালে সদর উপজেলার গঞ্জপাড়া ব্রিজের নিচে নবজাতকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এর আগে গত 20 অক্টোবর পূর্ব শান্তিগড়ে একটি ড্রেন থেকে আরেক নবজাতকের জীবিত উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। এছাড়া গত 19 আগস্ট পৌরসভা সংলগ্ন সেতুর নিচে একটি কার্টন থেকে আরও এক নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। মেট্রো রেলের বিয়ারিং প্যাডের আঘাতে স্বামীকে হারিয়ে শোকাহত স্ত্রী। দ্বিতীয় জানাজা শেষে আবুল কালাম আজাদের মরদেহ শরীয়তপুরের নড়িয়ায় নিজ গ্রামে দাফন করা হয়েছে। সরকারের কাছে পরিবারটির দায়িত্ব নেওয়ার আহ্বান স্বজন ও এলাকাবাসীর। এই হাহাকার স্বজন হারানোর, শূন্য দৃষ্টিতে বাবার অন্তিম যাত্রার অপেক্ষা প্রিয় সন্তানের। স্বামীকে হারিয়ে দিশেহারা মেট্রো রেল বিয়ারিং প্যাড পরে নিহত আবুল কালামের স্ত্রী। আমার হাজবেন্ড ছাড়া তো আমাদের 3 জনের কেউ নাই পৃথিবীতে, কেউ নাই আপন। একটা বাচ্চা কাচ্চার কত আশা থাকে, কারে বাবাকে বহন, কারে ডাক দিব, এই বাচ্চারা কার মনে চাইব। মরদেহ শরীয়তপুরের নড়িয়ায় পৌঁছে মধ্যরাতে। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর খবরে ছুটে আসেন স্বজনরা। সকালে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে কালামকে দাফন করা হয় নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে। এদিকে নিহত কালামের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনরা। মৌলিক চাহিদা এটা পূরণ করা এখন আমি মনে করি সরকারের দায়িত্ব। পরিবারের 2টা বাচ্চা আছে, ওর ওয়াইফ আছে, তাদের সম্পূর্ণ জীবনের নিশ্চয়তা দিতে হবে এই সরকারের। ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে বিমানের টিকিট বিক্রির কাজ করতেন আবুল কালাম আজাদ। স্ত্রী ও 2 সন্তান নিয়ে থাকতেন নারায়ণগঞ্জের ভাড়া বাসায়। রোববার রাত 9টার দিকে আবুল কালাম আজাদের মরদেহ নেওয়া হয় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া ভাড়া বাসায়। সেখানেই স্থানীয় বায়তুল ফালাহ জামে মসজিদে হয় তার প্রথম জানাজা। সময় সংবাদ, শরীয়তপুর।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইবার মৃত্যুতে কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ এনে বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসের প্যারিস রোডে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, সাইমা সুইমিং পুলে ডুবে গেলেও সেখানকার 3 জন ট্রেনারের কেউই দ্রুত উদ্ধারে এগিয়ে আসেননি। জরুরি অবস্থায় জীবন রক্ষার কোনো সরঞ্জাম না পাওয়ায় কর্তৃপক্ষের উদাসীনতায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাদের। এদিকে ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। জামালপুরে কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। অন্যদিকে হবিগঞ্জের মাধবপুরে বাস ট্রাকের সংঘর্ষে 1 জন নিহত ও 30 জন আহত হয়েছেন। এছাড়া যশোরে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন 1 জন পথচারী। সড়ক মহাসড়কে থামছে না মৃত্যুর মিছিল, বেপরোয়া গতি আর ট্রাফিক আইন না মানায় প্রায় ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। সোমবার দুপুরে জামালপুর সদর উপজেলার দিকপাইত এলাকায় যাত্রীবাহী ইজি বাইককে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 1 যাত্রী নিহত হন। আহত 6 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে নারী সহ আরও 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কাভার্ড ভ্যানটি নারায়ণপুর ফাঁড়ির অধীনে আমাদের হেফাজতে আছে। লাশ এবং বাকিদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এক মাজারে জিয়ারত শেষে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে বাড়ি ফিরছিলেন বাদল নামের এক ব্যক্তি। বাসটি মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাদল মিয়া। আহত হন বাসের অন্তত 30 যাত্রী। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া যশোর খুলনা মহাসড়কের যশোরের পদ্মবিলা এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রাক চাপায় গৌতম রায় নামে এক পথচারীর মৃত্যু হয়। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও 1 জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এ নিয়ে মোট 5 জনকে গ্রেফতার করা হলো। গত 27 জুন ভাই বোন ছড়ায় রথযাত্রা মেলায় অংশ নেওয়ার পর রাতে এক আত্মীয়ের বাড়িতে যান ওই শিক্ষার্থী। সেখানেই 6 যুবক ঘরে ঢুকে তার আত্মীয়কে বেঁধে রেখে শিক্ষার্থীকে ধর্ষণ করে। ঘটনায় 17 জুলাই 6 জনকে আসামি করে মামলা করা হয়। জনদুর্ভোগ বিবেচনা করে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনের ওষুধ মার্কেটের 10টি দোকান উচ্ছেদের নোটিশের কারণে সকালে বন্ধ করে দেয়া হয় শহরের 1000-এর বেশি ফার্মেসি। অপসারণে চুক্তি অনুযায়ী কলেজ কর্তৃপক্ষের কাছে সময় চান ব্যবসায়ীরা। এর আগে কলেজের সামনের মার্কেট থেকে প্রায় ইভটিজিংয়ের ঘটনা ঘটায় বিক্ষোভ করেন কলেজের শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে 3 মাস আগে ইজারা বাতিল করে কলেজ কর্তৃপক্ষ। 26 অক্টোবর উপজেলা প্রশাসন থেকে উচ্ছেদের নোটিশ পান ব্যবসায়ীরা। চট্টগ্রাম সমুদ্র বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে বাম গণতান্ত্রিক জোট জেলা শাখার উদ্যোগে প্রেস ক্লাব থেকে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেয়া কোনোভাবেই কাম্য নয়। অতি দ্রুত এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তারা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে 11 দালালকে গ্রেফতার করা হয়েছে। সকালে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত হাসপাতালটিতে অভিযান চালায়। এ সময় রোগীদের হয়রানির দায়ে 14 জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্পৃক্ততা নিশ্চিত হওয়ায় 11 জনকে 20 দিন করে কারাদণ্ড আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ছেড়ে দেওয়া হয় 3 জনকে। নানা আয়োজনে সাভারে পালিত হয়েছে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস। সকালে ঢাকা আরিচা মহাসড়ক থেকে সিআরপি পর্যন্ত র্যালি করে অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট। পরে সিআরপির হল রুমে এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে অকুপেশনাল কোর্স চালু করার দাবি জানান চিকিৎসকরা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
নির্বাচন বানচালে অপশক্তির ষড়যন্ত্র দেখছেন বিএনপি নেতা জাহিদ। পিআর সহ 5 দাবিতে রাজপথে জামাত। শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে যাওয়ার হুঁশিয়ারি এনসিপি। এ ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ ইমরান। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।